কথাগুলো বলে রায়দা কান্নায় ভেঙে পড়ে। সায়ন এসে রায়দাকে জড়িয়ে ধরে। কি বলে রায়দাকে সান্ত্বনা দিবে তা সায়নের অজানা। রায়দাকে কাঁদতে দেখে সায়ন নিজের কান্না চেপে রাখে। এরকম ঘটনার পর আমি কি করে কোনো ছেলেকে বিশ্বাস করতাম বলেন? ছোট মামা ব্যস্ত থাকায় নানু এসে আমায় জানায় আপনি আর আপনার নানু ঢাকায় ফিরবেন, আমি যেন আপনাদের সাথে ফিরি। তখন মনে না ভয় হলেও আমি রাজি হয়ে যাই। আপনাকে প্রথম থেকেই আমার অপছন্দ ছিল। আবার আমার সাথে ঘটা ঘটনার পর মনে হতো আপনিও ওদের মতোই সুযোগ সন্ধানী। সেই জন্যই যখন লঞ্চে উঠি আমি চুপ করে আপনার নানুর পাশেই বসেছিলাম, যেন আপনার কোনো মতলব থাকলে তা আদায় করতে না পারেন। তবে বাথরুমে যাওয়ার সময় দেখলাম আপনি একটা লোককে ধাক্কা দিয়ে লঞ্চ থেকে ফেলে দিলেন। এটা দেখে অনেক ভয় পেয়েছিলাম আমি। ভয় আপনার সাথে আর কথা বলার সাহসও হয়নি আমার। লঞ্চের আলো নেভার পর আপনি যখন আমার গাল স্পর্শ করেছিলেন আমি ভেবেছিলাম আপনারও মনে আমার জন্য খারাপ কিছু আছে। কিন্তু আপনি শুধু আমার গাল স্পর্শ করে হাত ধরে ঘুমিয়েছিলেন। এরপরও সারা রাত মনে ভয় নিয়ে শুয়েছিলাম আমি। রায়দা থামলে সায়ন বলতে শুরু করে। লঞ্চে সে রাতে তোমার ব্যবহার আমি বুঝতে পারছিলাম। তুমি আমার থেকে দূরে থাকতে চাইছো, কিন্তু আমি নিজেকে সামনে রাখতে পারছিলাম না। বারবার ইচ্ছে করছিল তোমার সাথে কথা বলে। আমাদের পাশে বসে লোকটা তোমার দিকে কুদৃষ্টি দিচ্ছিল, এমনকি আমাকে আড়ালে ডেকে বলেছিল তোমাকে যেন ডেকে এনে তার কাছে 10 মিনিটের জন্য দেই। সেজন্য রাগিয়ে মাথায় লোকটাকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিই। সাঁতার জানতো, তাই লোকটা বেঁচে গেছে। আমিও তোমার উপর রাগ করেছিলাম, আমার সাথে কথা বলছিলে না। তাই তুমি যখন বাথরুমে যাও তোমার ব্যাগে থাকা ফোনটা নিয়ে চুরি করে নিজের নাম্বার ডায়াল করে তোমার নাম্বারটা নিয়ে নেই, যাতে তোমাকে না হারায়। বিশ্বাস করো, তোমাকে নিয়ে আমার মনে কখনোই ভালোবাসা ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য ছিল না। তখন আমি চাইতাম তোমাকে নিজের করে, এখনও সেটাই চাই। তুমি তো আমার উপর রাগ করে নানুদের সাথে শুয়েছিলে আর কাঁথা দিয়ে চেহারা ঢেকে রেখেছিলে, যার জন্য আমি তোমাকে দেখতে পাচ্ছিলাম না। অনেকক্ষণ চেষ্টা করি তোমাকে দেখার, কিন্তু এর মধ্যে আলো নিভিয়ে দেওয়া হয় লঞ্চের। তখন উপায় না পেয়ে নানুর অপর পাশে শুই। আমি শুধু তোমার মুখ স্পর্শ করতে নানুর গায়ের উপর দিয়ে হাত বাড়িয়েছিলাম। এরপর মনে হয় তোমার ঘুম ভাঙলে তো আমাকে ভুল বুঝবা, তাই তো তোমার গালে আলতো করে স্পর্শ করে হাত ছড়িয়ে নেই। তোমার এক হাত নানুর গায়ের উপর ছিল, তাই আমিও তোমার সেই হাত ধরেই ঘুমানোর চেষ্টা করি। ভোরবেলা ঘুম ভাঙলে কাঁথার বাইরে তোমার ঘুমন্ত মুখটা দেখে নিজের ফোনের ছবিও তুলে নিয়েছিলাম দেখার জন্য। এরপর তো তুমি আমাকে মিথ্যা বলেই পালালে লঞ্চ ঘাট থেকে। আমি ভয় পেয়েছিলাম, মনে হচ্ছিল অঘটন ঘটবে, তাই লঞ্চ ঢাকায় যাওয়ার সাথে সাথে সবাই যখন নামার প্রস্তুতি নিচ্ছিল তখনই বাবাকে কল দিই। আর বাবাও ঘাটেই ছিল। আপনি যেন আমার ঠিকানা না জানেন, তাই ব্যাগ নিয়ে আপনাকে মিথ্যে বলেই বাবার কাছে চলে গিয়েছিলাম আমি। সায়ন রায়দার মুখ উঁচু করে চোখের জল বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দেয়। কতবার যে তোমায় কল করেছে শুধু একটু কথা বলার জন্য, কিন্তু তুমি বারবার আমার গলা শুনে কল কেটে দিতে। একদিন তোমার মা কল ধরলেও সাহস করে বললাম আপনার মেয়েকে বিয়ে করতে চাই। শাশুড়ি আমাকে বাহবা না দিয়ে উল্টো ধমক দিয়ে আমার মামা বাড়িতে নালিশ পাঠালো। মায়ের নাম্বার জোগাড় করে আমার নামে কত কিছু বলল। তাও আমি ভেবেছিলাম শাশুড়ি নিশ্চয় বুঝবে, কিন্তু সে আমাকে হতাশ করে মাকে বলল যেন আমাদের পরিবারের কেউ তাদেরকে বিরক্ত না করে। তোমাকে আমার হাতে কখনো তুলে দিবে না, এটাও বলেছিল। মা আমাকে সেদিন বকেনি, বুঝিয়েছিল। হয়তো সে ভেবেছিল আমার বয়সের আবেগ যা একসময় কমে যাবে, কিন্তু যতদিন গেল তোমার প্রতি আমার ভালোবাসা তীব্র হতে শুরু করলো। চারিদিকের কিছুই ভালো লাগতো না, শুধু তোমাকে দেখতে ইচ্ছে করতো। গ্রামে কল দিয়ে খোঁজ নিতাম তুমি গ্রামে গেছো কিনা। এর মধ্যে তোমার নাম্বারটা বন্ধ হয়ে যায়। সেই বন্ধ নম্বরে বিগত 8 বছর ধরে কল দিতাম আর আশা করতাম এই বুঝি তোমার কণ্ঠ শুনতে পাবো। আমাদের দ্বিতীয়বার গ্রামে দেখাটা কাকতালীয় না। আমি খবর পেয়েছিলাম তুমি গ্রামে আছো, তাই তো ছুটে গিয়েছিলাম তোমায় খুঁজতে। প্রথম রাতেই তোমার কথা শুনে বুঝেছিলাম তুমি আমার সেই হারানোর যার আসে এত বছর আমি অপেক্ষা করেছি। রায়দা অবাক হয়ে সায়নের কথাগুলো শুনছিল। এমন কিছু সে কখনোই আশা করেনি। দুনিয়ার সব পুরুষ খারাপ না সবার মনে খারাপ চিন্তা থাকে না। কেউ কেউ মন থেকে ভালোবাসে। শুধু সেই মানুষটার থেকে না পালিয়ে তাকে চেনার চেষ্টা করা উচিত। তোমার দিক থেকে তুমি সঠিক, আবার আমার দিক থেকে আমিও সঠিক। শুধু আমাদের মাঝে যে ভুল বোঝাবুঝিগুলো ছিল সেগুলো নতুন জীবন শুরু করার পূর্বে মিটিয়ে নেওয়াটা জরুরি ছিল। তাহলে সে সময়ে সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছি। সঠিক সিদ্ধান্ত তুমি নিয়েছ।
তবে 8 বছর আমাকে অপেক্ষা করি। সেদিন যদি না পালি আমার কথা শুনতা, তাহলে এতগুলো বছর নষ্ট হতো না। আরও আগে আমাদের বিয়ে, বাচ্চা সব হতো। সায়নের কথা শুনে রায়দা সায়নের বুকে কিল দিয়ে বলে, অসভ্য লোক। দুইবার বিয়ে করে বউয়ের সাথে অশুভ করবো না তো কার সাথে অশুভতা করবো বলো? এবার বোধহয় আমাদের রুমে যাওয়া উচিত। কথাগুলো বলে সায়ন রায়দাকে কোলে তুলে হাঁটা দেয়। আরে সিঁড়ি দিয়ে আমি নামতে পারবো, নামায় এভাবে আপনার কষ্ট হবে, নামান বলছি। নিপা পানির বোতল নিয়ে সায়ন্তিকার রুমের দিকে যাচ্ছিল। তখনই তার নজরে সায়ন আর রায়দা আসে। নিপাকে দেখে লজ্জায় রায়দা সায়নের বুকে মুখ লুকায়। সায়ন হাসতে হাসতে রায়দাকে নিয়ে রুমে প্রবেশ করে। দরজা আটকে বিছানায় বসা রায়দার দিকে এগিয়ে যায় সায়ন। রায়দা মুখ কালো করে পাশ ফিরে শোয়। সায়ন বিছানায় এসে রায়দাকে টেনে নিজের কাছে নিয়ে আসে। রায়দা সায়নের বুকের ওপর মাথা রেখে শোয়, আর সায়ন রায়দার মাথায় হাত বুলিয়ে দেয়। পরম ভালোবাসা আর ভরসার স্থান পেয়ে রায়দা নিশ্চিন্ত হয়। বিয়েবাড়ি থেকে ফাহিমের বাসায় ফিরতে ফিরতে বেশ রাত হয়ে যায়। অর্ককে সাথে আসতে বলেছিল, কিন্তু অর্ক আসেনি। ফাহিমের ধারণা অর্ক আজকে রাতেই নিজের বাসায়ও ফিরবে না। তারপরও এই সময় অর্ককে একা ছেড়ে দেওয়া ফাহিমের কাছে বুদ্ধিমানের কাজ মনে হয়েছে। বাসায় প্রবেশ করে নিজের রুমে চলে যায় ফাহিম। ক্যামেরার ব্যাগটা বিছানায় রেখে রুমে পায়চারি করতে থাকে। মিসেস ফিরোজা এক গ্লাস ঠান্ডা পানি হাতে রুমে প্রবেশ করে। ফাহিমের উদাসীনতার কারণ তার অজানা নয়। মনিকে নিয়ে ফিরলি না কেন? ফাহিমকে জিজ্ঞেস করে মিসেস ফিরোজা। মা তো সঙ্গে পেয়ে খুব খুশি, আশা করি মনেও খুশি হবে আমাদের বাসায় থেকে। চিন্তা করিস না এই বিষয় নিয়ে, চিন্তা করিস না এই বিষয় নিয়ে। আর তুই ভরসা করেছিস, সেটার মর্যাদা আমি রাখবো। ওকে আমার বোনের মতো লালন পালন করব। মারিয়ার সাথে থাকতে চাচ্ছিল, তাই না করলাম না। কালকে নিয়ে আসবো, সমস্যা নেই। থাকুক এক রাত রায়ের বাসায়। ফাহিম জবাব দেয়। পানিটা খেয়ে বস, তোকে ভীষণ অস্থির লাগছে। ফাহিম তার মায়ের হাত থেকে পানির গ্লাসটা নেয়। মা ছেলের চেহারার বিষাদের ছাপ একদম স্পষ্ট। সরি, রায় তোমার কথা বারবার জিজ্ঞেস করছিল। ওর ফোনটা ভেঙে গেছে, তাই বোধহয় তোমাকে কল দিয়ে বিরক্ত করতে পারেনি। তুই তো আমাকে নিলি না। যদিও মেয়েটার বিয়ে হোক, আমি কখনোই চাইতাম না। অর্কের সাথে ওর এত মেলামেশায় আমি তো ভেবেছিলাম অর্ককে পছন্দ করে, কিন্তু পরে জানলাম অর্ক রুহিকে পছন্দ করে। শেষে কই থেকে এই ছেলেটা এসে রায়কে কিভাবে মানিয়ে নিল, সেটাই এখনও আমি বুঝতে পারলাম না। রোহির বিয়ে হয়ে গেছে। কি বলছিস? তার মানে দুই বন্ধু মিলে একসাথে গলা ধরে কাঁদবি? অর্কের বিষয়টা না হয় তোরা সবাই জানতি, কিন্তু তুই তো কখনো কাউকে বুঝতে দিলি না। জানো মিসেস মা, ফিরোজার কথা রায় শুনে হলো ফাহিম বাগানের হেসে দেয়। সেই ফুল, যাকে দূর থেকে যে দেখে সেই মনোবাসনা করে ছুঁয়ে দেখার। কিন্তু এই ফুল যার তার কাছে ধরা দেয় না। রায়কে দেখে সব সময় অবাক হতাম। মেয়েটা কত চঞ্চল, যেখানে যায় সকলকে মাতিয়ে রাখে। কিভাবে হুট করে আমাদের জীবনে এলো, আমাদের সুখ দুঃখের সাথী হলো, অথচ ওর নিজের জীবন নিয়ে কখনোই ওর মাথা ব্যথা ছিল না। সব সময় আমাদের নিয়ে ভাবতো। এমন একটা মেয়েকে কে না চাইবে নিজের জীবনে বলো? যেদিন ও প্রথম বাসায় এলো সেদিনই তোর চোখে দেখে বুঝেছিলাম মেয়েটাকে তুই ভালোবাসিস। প্রথমে আমি খেপেছিলাম তোর উপর রাইকে পছন্দ করার জন্য, কিন্তু মেয়েটার আচার আচরণে আমাকেও বাধ্য করলো ওকে নিজের মেয়ের স্থান দিতে। আমার অল্পভাষী ছেলেটাকে কিভাবে বশ করলো সে! আমার কথা না শুনলেও রায়ের সব কথা শুনতো। রায়ের কথায় মনোযোগ পেতে সেই সকল কাজ করতো যা রায়ের অপছন্দ। একবারও অর্ককে আমার থেকে বেশি অ্যাটেনশন দিচ্ছিল। কেন জানি না, আমার বিষয়টা ভালো লাগেনি। তাই জেদ করে গ্লাস ভেঙে কাঁচের টুকরোগুলো হাত দিয়ে তুলেছিলাম। সেবার তোমার কাছ থেকে বোকা খেলেও রায়ের কেয়ার পেয়েছিলাম অনেক। কিন্তু দিন শেষে এখন এগুলো পুরনো স্মৃতি। রায় এখন অন্যের স্ত্রী, ওকে নিয়ে ভাবা অনুচিত। ভেবেছিলাম রায় বিয়েটা মানবে না, কিন্তু শেষে কি থেকে কি হয়ে গেল। তুই কেন ওরে একবার বুঝতে দিলি না রে তুই ওরে ভালোবাসিস? তোর পছন্দের সাদা রঙের কাপড়ে আমি হাতে সেলাই করে সেই কাপড় দিয়ে রায়ের জন্য জামা বানিয়ে দিলাম, সেটাও মেয়েটাকে জানালি না। মিথ্যা বলতে হলো। রায় যখন সেদিন ওই কামিজটা পরে, আমি ভেবেছিলাম তুই ওকে বলেছিস এ বিষয়ে, কিন্তু পরে বুঝলাম তুই কিছুই বলিসনি। একবার মেয়েটাকে বলে দেখতি তো পারতি। রায়ের কাছে আমি সবসময় ভালো বন্ধু হিসেবে ছিলাম, তাই থাকবো। দিন শেষে কাউকে তো কষ্ট পেতে হবে, সেটা না হয় আমিই পেলাম।
ফাহিমের কথা শুনে মিসেস ফিরোজা এসে ছেলেকে জড়িয়ে ধরে। তোর জন্য জীবনে ভালো কিছু অপেক্ষা করছে বাবা। এই জীবনটা নিয়ে তুই ভেঙে পড়িস না। তুই সুখ আমার সুখ, আবার তোর সুখ আমার সুখ। এই সময়টা কেটে যাবে ধীরে ধীরে। বুঝবি যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। আমি এই বিষয়টা নিয়ে মন খারাপ করছি না মা। আমি রায়কে আগলে রাখতে পারতাম না যেভাবে ওর বর রাখবে। লোকটা ভীষণ ভালোবাসে রায়কে, এত ভালোবাসা আমি দিতে পারতাম না। দোয়া করি মেয়েটা সুখী হোক। জীবনে অনেক কষ্ট সহ্য করেছে, এখন সুখের দেখা পেয়েছে, সেটা স্থায়ী হোক। দৌড় ঝাঁপ করে এখন আবার ঘুম পাচ্ছে অনেক। তুমি গিয়ে ঘুমাও, আমিও ঘুমাবো। মিসেস ফিরোজা রুম থেকে বেরিয়ে গেলে ফাহিম পাঞ্জাবি পরিয়ে বিছানায় শোয়। সকালবেলা রায়ের ঘুম ভাঙে চোখে মুখে রোদ পড়ায়। চোখ মুখ মুচকে মুখ তুলে তাকায় সে। সায়ন বিয়ে করে রায়দার গলায় মুখ লুকিয়ে ঘুমাচ্ছে। রায়দা বিরক্ত হয়ে জানালা দিয়ে আসা রোদের কারণে সময় দেখার জন্য বালিশের কাছে হাতড়ে ফোন খোঁজে, কিন্তু পায় না। ঘুমের ঘোরে ভুলেই গিয়েছিল তার ফোনটা সে ভেঙে ফেলেছে। বিরক্ত হয়ে ওঠার চিন্তা করে, কিন্তু সায়ন রায়দাকে এমনভাবে জড়িয়ে ঘুমাচ্ছে দেখে মনে হবে রায়দা সুযোগ পেলেই পালিয়ে যাবে। তাই সায়ন এভাবে রায়দাকে আটকে রেখেছে। সায়নের হাত জোড়া ধীরে ধীরে সরিয়ে রায়দা উঠে বসে। চুলগুলো হাত খোপা করে ঘুমন্ত সায়নের দিকে তাকায় সে। ঘুমন্ত সায়নকে দেখতে রায়দার কাছে বেশ ভালো লাগে। বিছানা থেকে উঠে রায়দার জানালার পর্দা টেনে রুমে রোদ আসতে বাধা দেয়। নিজের লাগেজ খুলে সায়ন্তিকার উপহার দেওয়া শাড়িটা বের করে সে। তোয়ালে আর শাড়ি নিয়ে গোসল করতে বাথরুমে ঢোকে। গোসল সেরে চুল মুছতে মুছতে রায়দা বের হয়। সায়নকে ঘুমে দেখে শাড়িটা খুলে ভালো করে গায়ে জড়িয়ে নেয় সে। সায়নের পুরো রুমে ড্রেসিং টেবিল কিংবা বড় কোনো আয়না না পেয়ে রায়দা হতাশ হয়। রায়দার বুঝতে অসুবিধা হয় না সায়নের আয়না অপছন্দ। প্রয়োজনীয় জিনিস নিয়ে বাথরুমের বেসিনের আয়নার সামনে দাঁড়িয়ে হালকা সেজে চুল আঁচড়ে পরিপাটি হয় রায়দা। রুমের দরজা খুলে সিঁড়ি বেয়ে নিচে নেমে এসে দাঁড়ায়। কী করবে বুঝতে পারে না। নিপাকে রান্নাঘরে দেখে রায়দা এগিয়ে যায়। নিপা রায়দাকে জিজ্ঞেস করে, না, আমার কিছু লাগবে না। বাসার মেহমানরা সব কি ঘুমে? কাউকে দেখছি না কেন? রায়দা নিপাকে বলে। ও আচ্ছা, চা কাদের জন্য? নিপার দেওয়া প্রস্তাব রায়দার পছন্দ হয়। রায়দার চায়ের ট্রেটা তুলে হাতে নেয়। নিপার কথায় চায়ের ট্রে রেখে রায়দা মাথায় ঘোমটা দিয়ে আবারও ট্রে নিয়ে রান্নাঘর থেকে বের হয়। রুমে মিসেস রিনা বসে তসবি গুনছিল আর আরমান শেখ অফিসের ফাইল দেখছিল। দরজার সামনে দাঁড়িয়ে রায়দা নক করে। আসতে পারি? রায়দা জিজ্ঞেস করে। হ্যাঁ মা, আসো আসো। রায়দাকে আরমান শেখ বলে রায়দা হেসে রুমে প্রবেশ করে। আসসালামু আলাইকুম। শুভ সকাল। আপনাদের চা নিয়ে এসেছি আমি। ওয়ালাইকুম আসসালাম। তুমি কেন কষ্ট করতে গেলা? আর এত সকালে ঘুম থেকে উঠছো কেন? আর একটু ঘুমাতা। আরমান শেখের কথার জবাব রায়দা হেসে চায়ের কাপ আরমান শেখের হাতে দেয়। রায়দা মিসেস রিনার হাতে চায়ের কাপ দিয়ে বলে, ঘুম ভেঙে গেছে, তাই ভাবলাম আপনাদের সাথে দেখা করে নিই। তোমার কিছু লাগলে নিপা তোমার কিছু লাগলে নিপাকে না হলে আমাকে বলবা, একদম লজ্জা পাবা না। বাসা তো এটা তোমারই। যা মন চায় করবা, যা খেতে ইচ্ছে করে আমাকে বলবা, আমি রান্না করে দিব। মিসেস রিনা রায়দাকে বলে। তুমি এখন রুমে গিয়ে বিশ্রাম করো, নাস্তা বানানো হলে তোমাকে ডাকবো। আরমান শেখের কথায় রায়দা মাথা নেড়ে রুম থেকে বের হয়। রুমে এসে দেখে সায়ন এখনও ঘুমাচ্ছে। রায়দা কি করবে ভেবে না পেয়ে লাগেজ নিয়ে বসে কাপড় গুছিয়ে রাখার জন্য লাগেজ থেকে নিজের সমস্ত কাপড় বের করে ফ্লোরে রাখে। চাবি দিয়ে আলমারি খুলে কাপড় রাখার জন্য আলমারির 2 পাট খোলার পর রায়দার নজরে ছবি দুটো আসে যা সায়ন লাগিয়েছিল। গতরাতে আলমারির এক অংশ খুলতেই শাড়িটা পেয়েছিল, তাই আর অন্য অংশ খুলে দেখেনি। ছবি দুটো দেখে রায়দার মুখে হাসি ফুটে ওঠে। ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত সায়নের দিকে তাকায় সে। লোকটা তাকে এতটা ভালোবাসে সে কখনো আন্দাজই করতে পারেনি। আলমারি খোলা রেখে রায়দা ঘুমন্ত সায়নের দিকে এগিয়ে যায়। বিছানায় বসে সায়নের গালে পর পর কয়েকটা ওষ্ঠ ছুঁয়ে আবারও আলমারির সামনে এসে দাঁড়ায় সে। নিজের জামা কাপড় ভাঁজ করে একে একে আলমারিতে রাখতে শুরু করে। সব কিছু রাখার পর আলমারি বন্ধ করতে নিলে রায়দার নজরে একটা ব্যাগ আসে। কৌতূহল বসে রায়দা ব্যাগটা নামিয়ে খোলে। ব্যাগ খুলে বালিশের কভার, গ্লাস, পায়েল সহ আরও তার ব্যবহৃত নানান জিনিস দেখে বিস্ময়ে তার চোখ বড় বড় হয়ে যায়। লোকটা সত্যিই পাগল। বিড়বিড় করে বলে রায়দা।
আলমারি লক করে জিনিস সহ ব্যাগটা সোফার ওপরেই রাখে। দরজায় নক করার শব্দ হলে রায়দা গিয়ে দরজা খুলে দেখে সায়ন্তিকা দাঁড়িয়ে আছে। ভাবি নাস্তা খেতে আসো, আমরা সবাই আজকে সিটি আছি, তাই খেয়েই ভার্সিটি যাব। কথাটা বলি সায়ন্তিকা হাই তুলে। সায়ন্তিকার চোখ মুখ দেখে রাগটা বুঝে নেয় বেচারি ঘুম হয়নি ক্লাসের চক্করে। যাও, আমি আসছি। রায়দার কথা শুনে সায়ন্তিকা চলে যায়। রায়দা এসে সায়নকে ডাকতে শুরু করে। সায়ন, উঠুন জলদি, নাস্তা খেয়ে ঘুমান। রায়দার ডাকে জোরপূর্বক চোখ খুলে সায়ন তাকায়। কি হলো বউ, ডাকছো কেন? আসো ঘুমাই। ঘুম জড়ানোর স্বরে সায়ন বলে, আর ঘুমোতে হবে না, উঠুন এবার। আপনার নামে নালিশ আছে, উঠেন। পরে উঠবো, এখন না। এত জলদি তুমি উঠলা কেন? কথাটা বলি সায়ন রায়দার হাত ধরে টান দেয়। সায়নের টানে টাল সামলাতে না পেরে রায়দা সায়নের বুকের ওপর পড়ে যায়। দুই হাতে রায়দাকে জড়িয়ে নেয় সায়ন। আর ঘুমোতে হবে না, উঠেন এবার। আপনার নামে নালিশ আছে, উঠেন। আরে সরেন, আমার শাড়ি কুচি নষ্ট হবে। রায়দার কথা শুনে সায়ন ভ্রু কুচকে তাকায়। সামান্য শারীরিক কোচির জন্য তোমাকে ছাড়তে বলছো, এখন তো তোমাকে কিছুতেই ছাড়বো না। আমার খিদে পেয়েছে তো, উঠেন না, নাস্তা খাবো। আপনি না গেলে আমিও যেতে পারছি না যে। কাঁদো কাঁদো মুখ করে রায়দা কথাগুলো বলে। ঠিক আছে, এখন ছেড়ে দিচ্ছে, কিন্তু পরে এর শোধ নিব। সায়নের হাত ছড়াতে রায়দা দ্রুত উঠে দাঁড়ায়। আর মোড়া ভেঙে সায়নও উঠে বসে। এই জিনিসগুলো নিশ্চয়ই চুরি করেছেন। সোফার উপরের ব্যাগটা উঁচিয়ে সায়নকে জিজ্ঞেস করে রায়দা। তোমাকে মিস করলে সবসময় দেখার তো উপায় ছিল না, তাই তোমার ব্যবহৃত জিনিসগুলো দেখতাম। এখন অবশ্যই এগুলো দরকার নেই মিস করলে জলে জানত তুমি আছো, এসে শুধু তোমাকে চুমু খাবো। আলমারির ভিতরে ছবি দুটো দেখেছ? কেমন হয়েছে? আমাকেই আলমারির সামনে টাঙিয়ে রাখুন, তাহলে আপনার দেখতে সুবিধা হবে। রায়দার কথা শুনে সায়ন এগিয়ে এসে রায়দাকে জড়িয়ে ধরে। বুদ্ধিটা খারাপ না, কিন্তু তুমি তো অনেক এক্সপেন্সিভ, তাই যেখানে সেখানে রাখলে চোরে চুরি করে নিয়ে যেতে পারে। তোমাকে লকারে রেখে দিব। বহু ঢং হয়েছে, এবার সরেন। আজকে তো কোথাও বের হচ্ছে না, বাসাতেই আছে। সারাদিন তোমাকে বিরক্ত করব। দেখা যাবে কে কাকে বিরক্ত করে। রায়দার কথা শুনে সায়ন রায়দাকে ছেড়ে দেয়। ওয়ার্ড্রপের ড্রয়ার খুলে একটা ফোন বের করে এনে রায়দার সামনে ধরে। তোমার সিমে এই ফোনটায় ভরে নাও, দিয়ে উপলক্ষে এটা আমার পক্ষ হতে তোমার জন্য উপহার। রায়দা হেসে ফোনটা নেয়। সায়ন বাথরুমে ঢুকে হাত মুখ ধুতে সিম বের করে ফোনে ভরে নেয় রায়দা। ফোনটা বিছানায় রেখে মাথার কাপড় দিয়ে রুম থেকে বের হয়। খাবারের টেবিলে আরমান শেখ, মিসেস রিনা, সায়ন্তিকা, নিপা বসে খাচ্ছে। রায়দা এসে একটা চেয়ার টেনে বসে। সায়ন এখনো ঘুমে? না, আসতেছে। মিসেস রিনা জিজ্ঞেস করে। রায়দা জবাব দেয়। তুমি তাহলে খেয়ে নাও। মিসেস রিনা রায়দাকে নাস্তা দেয় খেতে। আরমান শেখ রায়দার সাথে গল্প শুরু করে দেয়। সায়ন্তিকার ফোন বেজে উঠলে এসে তাড়াহুড়ো করে নাস্তা রেখে বেরিয়ে যায়। বিষয়টা রায়দার নজর এড়ায় না। একটু পর সায়ন এসে রায়দার পাশে বসে। নাস্তা খাওয়া শেষ হতেই মিসেস রিনা রায়দাকে রুমে আবারও পাঠিয়ে দেয় বিশ্রাম নিতে। সায়ন তার বাবার সাথে বাজারে যায়। রুমে এসে রায়দা দেখে তার ফোন বাজছে। ফোন হাতে নিয়ে দেখে অপরিচিত নাম্বার থেকে কলটা। রিসিভ করতে চায়নি, কিন্তু পরে কলটা রিসিভ করে। হ্যালো, কে বলছেন? রায়দা প্রশ্ন করে। কেমন আছিস? তোর নতুন জীবনের শুরুতে থাকতে পারলাম না। রুহি, তুই কই আছিস? তুই আর কি অবস্থা তোর? রায়দার উতলা কণ্ঠ পেয়ে রুহি হাসে। ব্যস্ত হচ্ছিস কেন? বলবো তো সব কিছু একে একে। খবর পেলাম তোর বিয়ে হলো, তাই ভাবলাম তোকে কল দিয়ে শুভকামনা জানাই। দেখ, একদম খেয়ালই করবি না। আমি জানি নিশ্চয়ই তোর কোনো কিছু একটা হয়েছে, তা না হলে তুই হুট করে গায়েব কেন হবি? তুই অর্কের সাথে অভিমান করে চলে গেছিস, তাই না? রায়দার কথা শুনে রুহির গলা ধরে আসে। বিয়ে করেছি ভাইয়ার পছন্দের পাত্রকে। ভার্সিটি থেকে আমাকে ট্রান্সফার করে এনে এখানে একটা ভার্সিটিতে ভর্তি করবে বলেছে। যার সাথে সংসার করেছি লোকটা খারাপ না, তবে এটা সংসার কম, যান্ত্রিক জীবন বেশি। সারাদিন সকলের জন্য রান্না বান্না করি, রাতে একা একা ঘুমাই। উনি বলেছে ধীরে ধীরে আমাকে মেনে নেবে, কারণ তার ভালোবাসার মানুষ তাকে ধোঁকা দেওয়ায় সে রাগ করে আমাকে বিয়ে করেছে। আমার কিন্তু কারোর উপর রাগ অভিমান নেই। কেউ তো আমাকে কখনো বলেনি সে আমাকে ভালোবাসে কিংবা আমাকে চায়, তাহলে আমার রাগ করাটা অস্বাভাবিক। এ বিষয়ে আমি কিছুই বলবো না রুহি। তুই ভালো থাকলে আমার আর কিছুই চাওয়ার নেই।
অর্ক তখন না বুঝলেও তোকে হারিয়ে এখন হয়তো বুঝবে। বিশ্বাস কর, অর্ক তোকে অনেক ভালোবাসে। তোর উচিত ছিল একবার ভেবে দেখা। আমিও কি অর্ককে কম ভালোবাসি? ভালোবাসায় দায়বদ্ধতা কি একাই আমার? ও যখন নিজের পরিবারের আত- ও যখন নিজের পরিবারের কথা অবাধ্য হতে পারবে, কিংবা আমার হাতটা ধরে যখন বলতে পারিনি তোর সাথে আসি, তখন আমি কিসের ভরসায় থাকতাম বল? ও যেমন ওর পরিবারের কথা ভেবেছে, আমিও আমার পরিবারের কথা ভেবেছি। এখানে আমরা দুজনেই স্বার্থপরতা করেছি, শুধু ভিন্নতা হলো অর্ক সাহস করতে পারিনি, আর আমি সাহস করেও পিছিয়ে গেছি। কোথায় আছিস এখন? আমাদের সাথে একবার দেখা কর। আমি কোথাও তোদের থেকে দূর থেকে আমি কোথাও তোদের থেকে দূরে তবে আমি কোথাও তোদের থেকে দূরে, তবে খারাপ নেই, ভালোই আছি। পৃথিবীটা খুব ছোট, একদিন হঠাৎ দেখা হবে আমাদের। তোকে খুব মিস করি। অর্কের সাথে রাগ করে এমনটা না করলেও পারতি। আমিও তাদের অ- আমিও তোদের অনেক মিস করি রোজ। সকালে উঠলে ঘুমের আগ পর্যন্ত তোদের সাথে কাটানোর সময়টা প্রতিক্ষণে মিস করি। ভালো থাকিস, এখন রাখছি, পরে কল দেব। তুইও সাবধানে থাকিস, আর পারলে আমাদের ক্ষমা করে দিস। আমরা কিছুই করতে পারলাম না। রায়দার কথার কোনো জবাব না দিয়ে রুহি কল কেটে দেয়। রায়দা মুখ ভার করে বসে থাকে। কিভাবে কি হলো এখনো তার বোধগম্য নয়। পায়েলের নাম্বার বের করে কল দেয় সে। কয়েকবার রিং হতেই পায়েল কল রিসিভ করে। পায়েলকে একটু আগের ঘটনা সব জানালে পায়েলও গত রাতের ঘটনা জানে। সব শুনে কল কেটে রায়দা কি করবে বুঝে উঠতে পারে না। ফোনটা হাতে নিয়ে মিসেস রিনার রুমে গিয়ে বসে। কি হলো, তোমাকে অস্থির লাগছে কেন? কিছু হয়েছে? মিসেস রিনা রায়দাকে জিজ্ঞেস করে। অভিমান করে দূরে চলে যায় তাহলে কি ভালো থাকে? রায়দা প্রশ্ন করে। কোনো মানুষই ইচ্ছে করে নিজের ভালোবাসা ছেড়ে দূরে যায় না। এর পিছনে অনেক কারণ থাকে। হয়তো সে পরিস্থিতির শিকার, নয়তো সে বুঝে গেছে সেই মানুষটাকে সে ভালোবাসে, তার সাথে কখনোই সুখী হবে না, তাই এমন সিদ্ধান্ত বাধ্য হয়ে নিয়েছে। পৃথিবীর সবই তো নিজের ভালোবাসার মানুষকে পায় না, কিংবা পেলেও নিজের করে রাখতে পারে না। যারা পায় তারা ভাগ্যবান। ভালো থাকার অনেকটা নিজের উপর নির্ভর করে। আমরা চাইলে নিজেকে ভালো রাখতে পারি, আরও চাইলে খারাপ লাগাটাকে প্রাধান্য দিয়ে খারাপ থাকতে পারি। মিসেস রিনার কাছ থেকে এমন উত্তর পেয়ে রায়দা সন্তুষ্ট হয়। রায়দা উঠে এসে মিসেস রিনাকে জড়িয়ে ধরে। বাজার থেকে ফিরে সায়ন নিজের রুমে এসে রায়দাকে পায় না। রুম থেকে বেরিয়ে রান্নাঘরে মুখ দিলে দেখে রায়দা মনোযোগ দিয়ে মাছ কাটা দেখছে। সায়ন গলা ঝেড়ে রায়দাকে ডাক দেয়। রি, আমার মানি ব্যাগ পাচ্ছি না, একটু খুঁজে দাও। সায়নের এমন কথায় রায়দার বিরক্তি চাহনি দেয়। মানিব্যাগ না পেলে বাজারে গেলেন কি করে? এখন আমি কাজ শিখছি, আসতে পারবো না। মা, তোমার বৌমাকে রুমে পাঠাও, নাহলে তুলে নিয়ে যাব। সায়নের লাগামহীন কথায় রায়দা সায়নকে চোখ রাঙায়। সায়ন তা পাত্তা না দিয়ে রুমের দিকে হাঁটা দেয়। রায়দা হতাশ চোখে সায়নের পিছন পিছন যায়। রুমে ঢুকে সায়নকে কিছু বলতে নিলে সায়ন উল্টো এসে রায়দার হাত জোড়া টেনে কাছে আনে। হানিমুনে কই যাবা? জলদি ঠিক করতে হবে, নাহলে তোমার শ্বশুর পরে আমাকে ছুটি দিবে না। এই বিষয়টা আমরা পরেও আলোচনা করতে পারতাম। শুধু শুধু ওইসব বলে মায়ের সামনে আমায় লজ্জা দিয়েছেন আপনি। হুম, এখনই আলোচনা করো উপযুক্ত সময়। আপনাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো, শুনছি। আমার মনে হয় শান্তিকা কাউকে পছন্দ করে, আর কাকে পছন্দ করে সেটাও আমি আন্দাজ করতে পারছি। আপনাকে কথা দিতে হবে, আপনি ওর পছন্দকে সাপোর্ট করবেন। তুমি যেহেতু বলছো ছেলেটা নিশ্চয়ই ওর যোগ্য কি হবে, ঠিক আছে, আমার আপত্তি নেই। সায়নের উত্তর শুনে রায়দা খুশি হয়। এখন তাহলে আমার পাওনা দাও, যেগুলো বাকি রেখেছো। কিসের পাওনা? সরেন সরেন, কাজ আছে আমার। কোথায় যাচ্ছে সুন্দরী? এত সহজে তোমাকে ছাড়ছি না। 2 বার বিয়ে করা বউ তুমি আমার। আপনি আসলেই অসভ্য। রায়দার কথা শুনে সায়ন হাসতে থাকে। গ্রীষ্মকাল পেরিয়ে শীতকাল চলে এসেছে, তবুও ঢাকায় গরমের অস্তিত্ব বিদ্যমান। সারাদিন সূর্যতাপে অস্থির ঢাকাবাসী, তবে রাত হলে শীত এসে জানান দেয় এখন শীতকাল। রায়দা আর সায়নের জীবনে পাকাপোক্তভাবে এসেছে মাসখানেক পেরিয়েছে। এর মধ্যে জীবনে তেমন কোনো পরিবর্তন আসেনি। অবশ্য অর্কের সাথে রায়দা দূরত্ব বাড়িয়ে দিয়েছে। ক্লাস শেষ করে রায়দা, পায়েল, বাপ্পি, ফাহিম এসে ক্যান্টিনে বসে। গত অনুষ্ঠানে পারফরমেন্সটা দারুণ হয়েছিল। আমি তো ভাবছিলাম রায়কে শায়ন ভাই পারফর্ম করতেই দেবে না। বাপ্পি বলে।
সত্যি আমারও তো তাই মনে হয়েছিল। পায়েল বলে, উনি তো আমায় স্পষ্ট করে বলে দিয়েছে, তোমার নেশাকে যদি পেশা হিসেবে নাও আমার কোনো সমস্যা নেই। আমার শ্বশুরবাড়ির মানুষজন তো আমার থেকেও বেশি উৎসাহিত ছিল অনুষ্ঠানের দিন। রায়দা বলে, আমরা তাহলে শনিবারে পেজের জন্য একটা নাচের ভিডিও শ্যুট করছি। ফাহিম প্রশ্ন করে। হ্যাঁ, অনুশীলন করা শেষ আমাদের 3 জনের। রায়দা বলে, আমাকে বাদ দিয়ে তো শ্যুটের পরিকল্পনা করছিস। চেয়ার টেনে বসে অর্ক বলে। আমার কাজ আছে, আমি উঠলাম, পর ক্লাসটা করব না। কথাটা বলে ব্যাগ নিয়ে রায়দা দাঁড়ায়। আমাকে এড়িয়ে যাচ্ছিস রাই? আমি কি এতই বড় অন্যায় করেছি? তুই তো জানিস কেন আমি এসব করেছি। তাও এমন করছিস। অর্ক বলে, শোন, তোর যেটা ভালো মনে হয়েছে তুই করেছিস, এখন আমার যেটা ভালো মনে হয়েছে আমি করলাম। রুহিকে কষ্ট দিয়েছিস, এর শাস্তি তুই সারা জীবন পাবি। শুধুমাত্র তোর খামখেয়ালিতে রুহি আজ আমাদের মধ্যে নেই। অর্কের জায়গায় আমি থাকলে একই কাজ করতাম। ভালোবাসা ভালোবাসার জায়গায়, আর পরিবার পরিবারের জায়গায়। সবাই সায়ন ভাইয়ের মতন সাহসী হয়ে নিজের ভালোবাসাকে আদায় করে নিতে পারে না। কেউ কেউ ভীতুও হয়। ভালোবাসার সময় এত কিছু মাথায় থাকে না, তবে সময়ের সাথে সাথে বিষয়গুলো একে একে সামনে আসতে শুরু করে। রেগে কথাগুলো বলে রায়দা। অনু আপুকে সুখী করতে গিয়ে অর্কের এই অবস্থা, সেটা তো তোর জানা। অনু আপুকে সুখী করতে গিয়ে অর্কের এই অবস্থা, সেটা তো তোর অজানা না। মানছি অর্ক চাইলে একটা ব্যবস্থা করতে পারত, কিন্তু রুহিও নিজের পরিবারের কথা ভেবেই বিয়ে করেছে, আমাদের কাউকে জানানোর প্রয়োজন বোধ করেনি। সব বিবেচনা করলে অর্ক এবং রুহি সমান তালে অপরাধী। তুই একবার বিষয়গুলো মিলিয়ে ঠান্ডা মাথায় ভেবে দেখিস। কথাগুলো বাপ্পি রায়দাকে বলে। পায়েল রায়দাকে বলে। রায়দা কারোর কোনো কথার জবাব না দিয়ে ক্যান্টিন থেকে বেরিয়ে যায়। ভার্সিটি থেকে বেরিয়ে রিক্সা ডেকে ওঠে। রায়দা মোটেও অর্কের ওপর রাগ করেনি। সে শুধু অর্ককে বোঝাতে যাচ্ছে যে কত বড় সে ভুল করেছে। অর্ক আর রুহির বিষয়টাতে কারোর কিছু করার ছিল না। দুজনে নিজেদের খামখেয়ালির কারণে নিজেদের ভালোবাসার মানুষটাকে খুইয়েছে। রায়দার ভাবনার মাঝে রিক্সা এসে হাসপাতালের সামনে থামে। রিক্সা থেকে নেমে রায়দা হাসপাতালে প্রবেশ করে। সেই যে প্রেগনেন্সি টেস্টের রিপোর্ট নিয়ে গিয়েছিল, আজকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে এসেছে ডাক্তার দেখাতে। বেশ কিছুক্ষণ বসে থাকার পর রায়দার সিরিয়াল আসে। ডাক্তারের রুমে প্রবেশ করে বিস্তারিত সব কিছু ডাক্তারকে জানায়। ডাক্তারও রায়দাকে এমন কিছু তথ্য দেয় যা রায়দার মনে সংশয় এনে দেয়। প্রায় 15 মিনিট পর রায়দা ডাক্তারের কক্ষ থেকে বের হয়। রায়দার চোখ মুখ দেখে বোঝার উপায় নেই তার মনের মধ্যে কি চলছে। অন্যমনস্ক হয়ে রায়দা হাঁটতে থাকে। তখনই এক মেয়ের সাথে ধাক্কা খায় সে। ধাক্কা লাগার ফলে মেয়ের হাতে থাকা ফাইল পড়ে যায়। আমি দুঃখিত, দেখতে পাইনি। আপনার ফাইল তুলে দিচ্ছি আমি। ব্যস্ত গলায় রায়দা বলে। আরে সমস্যা নেই। মেয়েটার জবাব দেয়। ফাইলটা তুলে রায়দা মেয়েটার হাতে দেয়। মেয়েটার কোলে তার ছেলে ঘুমাচ্ছে। এটা দেখে রায়দার ইচ্ছে করে ছেলেটাকে কোলে নিতে। ধন্যবাদ আপনাকে। মেয়েটা রায়দাকে বলে। আপনাকে কোথাও দেখেছি মনে হয়, কিন্তু কোথায় দেখেছি মনে করতে পারছি না। রায়দা বলে। আমারও মনে হয় আমি আপনাকে চিনি। আপনার নাম কি রাই? মেয়েটার এমন প্রশ্নে রায়দা ভালো করে মেয়েটার দিকে তাকায়। আপনি আফরিন, তাই না? রায়দার কথায় আফরিন হেসে দেয়। একদম ঠিক চিনেছ। এইভাবে তোমার সাথে দেখা হবে ভাবতেই পারিনি। সায়নের ফোনে তোমার ছবি দেখে তোমার চেহারা মুখস্থ হয়ে গেছে, তাও হুট করে চিনতে পারিনি। ছবির থেকেও বাস্তবে তুমি এত সুন্দর। সায়ন কেন যে কেউ পাগল হবে। আফরিনের এমন কথায় রায়দা লজ্জাবোধ করে। আপনি হসপিটালে একা এসেছেন? হ্যাঁ, বাবুকে ডাক্তার দেখাতে এসেছিলাম। আমি একাই ওর দেখাশোনা করি। কেন, আপনার বর? আমার বরের সাথে আমার তালাক হয়ে গেছে। আমি যখন অন্তঃসত্ত্বা তখন সে আমার বরের সাথে আমার তালাক হয়ে গেছে। আমি যখন অন্তঃসত্ত্বা তখন সে আর এক মেয়েকে বিয়ে করে। আমরা ভালোবেসেই বিয়ে করেছিলাম, অথচ হুট করে তার ভালোবাসা পাগলামি সব গায়েব হয়ে গেছিল। আমাকে রেখে অন্য মেয়ের সাথে প্রেম করতো। বিষয়টা আমি প্রতিবাদ করলে আমাকে মারধর করে বাসা থেকে বের করে দেয়। আমি আর সায়ন ছোটোবেলার বন্ধু। বাসা থেকে পালিয়ে বিয়ে করেছিলাম। সেই সাহায্য সায়নই করেছিল। যখন স্বামীর ঘর থেকে বের করে দিল, সায়ন আমাকে ওর ফ্ল্যাটে জায়গা দিল। অনেকগুলো মাস সায়নের ফ্ল্যাটেই থেকেছি।
শেষে সায়ান আমাকে আলাদা ফ্ল্যাট ভাড়া করে দেয়, যাতে আমার আর সমস্যা না হয়। ছেলে নিয়ে সেখানেই থাকছি। মাঝে সায়ানের সাথে যোগাযোগ বন্ধ করে দিয়েছিলাম, কিন্তু শেষে একা সামলাতেই পারছিলাম না, তাই আবারও যোগাযোগ করি। এখন ছোট একটা চাকরির ব্যবস্থা সায়নই করে দিয়েছে, সাথে মাসের শুরুতে বাবার প্রয়োজনীয় সব কিছু কিনে দিয়ে যাইও। তোমার বিষয়টা আমাকে অনেক আগেই বলেছিল, কিন্তু তোমাদের বিয়ে হয়ে গেছে জানতাম না আমি। আমার জন্য তোমাদের মধ্যে ভুল বোঝাবুঝি হলো, এতে আমি ক্ষমাপ্রার্থী। যাতে তোমাদের মধ্যে আর সমস্যা না হয়, তাই আমি তোমাদের বিয়েতে যাইনি।